যেটা এক্সটেন্ড করে, এই নার্ভের মাধ্যমে অ্যাকশন পটেনশিয়ালটা এক্সাইট হওয়ার কারণে এখানে সেন্সিটিভিটি ডেভেলপ করে। তবে এখানে কিছু সীমাবদ্ধতা আছে। বাট দেখা যায় যে নিউলি ইরাপ্টেড টিথ আর সেন্সিটিভ ইভেন হোয়েন দ্য প্লেক্সাস অফ নার্ভস, অর্থাৎ নার্ভ প্লেক্সাস এবং ইন্টারটিউবুলার নার্ভ যেখানে এস্টাবলিশ হয় নাই সেখানেও দেখা যায় টুথটা সেন্সিটিভ থাকে, যার কারণে এই থিওরির আলোকে এটাকে এক্সপ্লেন করা যায় না। এই জন্য এটা হচ্ছে এত বেশি অ্যাকসেপ্টেবল না, নট ম্যাম অ্যাকসেপ্টেবল। আবার বলবেন একটু? কোনটা থেকে বলবো, পুরোটাই? জি ম্যাম। নার্ভটা হচ্ছে এখানে মেইনলি এখানে ধারণা করা হয়, এই থিওরি আলোকে ব্যাখ্যা করে নার্ভটা হচ্ছে মেইনলি প্রাইমারি রিসেপ্টর, যেটার মাধ্যমে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। It explains that the nerve is the primary receptor that excites the action potential. নর্মালি এটার মাধ্যমে যদি হইতো তাহলে সেন্সিটিভিটি ডেভেলপ করে। এই নার্ভের এই থিওরিগুলোকে বলা হয়, এখানে আমাদের ইন্টারটিউবুলার নার্ভ থাকে, নার্ভ প্লেক্সাস থাকে, যেগুলো হচ্ছে 100 মাইক্রোমিটার পর্যন্ত ঠিক থাকে, লেন্থ থাকে, এক্সটেন্ড করে 100 মাইক্রোমিটার পর্যন্ত এক্সটেন্ড করে ডেন্টিনাল টিউবুল থেকে, যার কারণে ওখান থেকে ওনারা সেন্সিটিভিটিটা ডেভেলপ করে, এভাবে ব্যাখ্যা করে। কিন্তু এটা এই থিওরি কিছু লিমিটেশন আছে, সেটা এই থিওরির আলোকে ব্যাখ্যা করা সম্ভব হয় না। যেমন নিউলি ইরাপ্টেড টিতে সেন্সিটিভিটি ডেভেলপ করে, যদিও এখানে কোনো নার্ভ প্লেক্সাস অথবা ইন্টারটিউবুলার নার্ভ তখন এস্টাবলিশ হয় না, যার কারণে এটা নট ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি। আর হিস্টোলজিক্যালি দেখা যায় এখানে কোনো এরকম কোনো নার্ভ পাওয়া যায় না। হিস্টোলজিক্যাল এক্সামিনেশন দেখা যায় ডেন্টিনাল টিউবুলে এরকম কোনো নার্ভের অস্তিত্ব নাই, যার কারণে এটা নট অ্যাকসেপ্টেড থিওরি। তাহলে ডিরেক্ট ইনারভেশন থিওরিটা প্রথমে ধারণা করতে এরকম, কিন্তু এটা পরবর্তীতে নট অ্যাকসেপ্টেড থিওরি। নেক্সট আসি আমরা ওডোন্টোব্লাস্টিক রিসেপ্টর থিওরি। তোমরা কি স্ক্রিন দেখতে পাও? জি ম্যাম দেখতে পাচ্ছি। তাহলে আমরা আসি ওডোন্টোব্লাস্টিক রিসেপ্টর থিওরি। আমরা নাম থেকে কিছু জিনিস বুঝতে পারি, যেহেতু আমরা ডেন্টিনের মধ্যে ওডোন্টোব্লাস্ট সেল আছে, ওডোন্টোব্লাস্টিক প্রসেস আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে ওডোন্টোব্লাস্টের মধ্যে কিছু রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের মধ্যে সেন্সিটিভিটি ডেভেলপ হয়। সেখানে বলা হয় যে ওডোন্টোব্লাস্ট ওয়াজ ক্লেমড অ্যাজ এ রিসেপ্টর। এই ওডোন্টোব্লাস্টটাই মেইনলি রিসেপ্টর হিসেবে কাজ করে। It was assumed that the odontoblast is the neural crest origin. আচ্ছা, এটা কি আসছে কিছু বলতে পারবা কেউ? এটা আমি সরাতে পারতেছি না। আমি এটা একবার আসবে যাবে, এটা সেটিং এ দেখতে হবে। এটা লিখে আসছে কি প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য শেয়ার্ড অ্যাপ্লিকেশন, মানে কি শেয়ার্ড অ্যাপ্লিকেশন যে দেখে সরাই বলতে বলতেছে, আবার চলে গেছে। আচ্ছা আমি একা ডাকি তাহলে। মিজানকে একটু ডাকিস। আচ্ছা পরে ক্লাস শেষে ডাকি, ইয়ে করে দিবি। যেহেতু বলছে যে ওডোন্টোব্লাস্ট একটা নিউরাল ক্রেস্ট অরিজিন, ইট শুড রিটেইন দ্য অ্যাবিলিটি টু ট্রান্সডিউস এন্ড প্রপাগেট ইম্পালসেস। অর্থাৎ নিউরাল ওডোন্টোব্লাস্টের এরকম কিছু ক্যাপাবিলিটি আছে, সে নিজে নিজে এখানে ইম্পালসটা প্রপাগেট করতে পারে। membrane of the odontoblast process is excited by the stimulus. ওই যে আমরা স্টিমুলাস বললাম যে স্টিমুলাস ছাড়া কখনো হাইপারসেনসিটিভিটি ডেভেলপ করবে না। এই যে স্টিমুলাস যেমন হট এন্ড কোল্ড এয়ার, এই স্টিমুলাস দ্বারা এন্ডোনোব্লাস্টিক প্রসেসে যে মেমব্রেনটা এটা এক্সাইট হবে, এন্ড দ্য ইম্পালস ইজ কন্ডাক্ট টু দ্য নার্ভ এন্ডিং। মেমব্রেনের মাধ্যমে নার্ভ এন্ডিংয়ে যাবে ইন দ্য ইনার ডেন্টিন, দ্যাট ইজ প্রিডেন্টিন, ওডোন্টোব্লাস্ট জোন এন্ড পাল্প। প্রিডেন্টিন কোনটা? নিউলি ফর্ম ডেন্টিন না? যে মিনারেলাইজড ডেন্টিন।
হ্যাঁ, জাস্ট পাল্পের উপরে যেটা থাকে এটাকে বলে আমরা প্রিডেন্টিন। তারপরে ওডোনটোপ্লাস্ট জোন এবং পাল্পের মাধ্যমে যে নার্ভ এন্ডিং থাকে এটার সাথে কন্টাক্ট করবে সেই মেমব্রেনটা, এই ইম্পালসটাই ওখানে কন্টাক্ট করবে, যার কারণে বলছে এটার মাধ্যমে হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে। তাহলে আমরা প্রথমে শুনলাম যে ডিরেক্ট ইনারভেশন থিওরিতে ডেন্টিনাল টিউবুলে কিছু নার্ভ থাকে, নার্ভ প্লেক্সাস থাকে, ইন্টারটিউবুলার নার্ভ থাকে, যেগুলোর মাধ্যমে ইম্পালসটা সে রিলে করে ওডোনটোপ্লাস্ট জোন এবং পাল্পের মাধ্যমে। কিন্তু এটা হিস্টোলজিক্যাল এক্সামিনেশনে দেখা গেছে এটাতে এরকম কোনো টিউবের মধ্যে কোনো নার্ভ থাকে না, যার কারণে নিউরোডাপটিভ থিওরি অনেক সময় সেনসিটিভ হয়। এটা আলোকে ব্যাখ্যা করা যায় না, এই জন্য এটা নট অ্যাকসেপ্টেড থিওরি। এরপর আসলে ওডোনটোপ্লাস্টিক রিসেপ্টর থিওরি, এখানে বলা হচ্ছে ওডোনটোপ্লাস্ট নিজে একটা রিসেপ্টর হিসেবে কাজ করে, যেহেতু এটা নিউরাল ক্রেস্ট অরিজিন এবং এটার কিছু ইম্পালস প্রপাগেট করার ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ নার্ভের কিছু এখানে ক্রাইটেরিয়া আছে। এটা কি করে ওডোনটোপ্লাস্ট প্রসেসে যে মেমব্রেনটা সেটাই হচ্ছে এক্সাইটেড হয় স্টিমুলাস দ্বারা এবং ইম্পালসটাকে কি করে কন্ডাক্ট করে নার্ভ এন্ডিনের কাছে। সেই নার্ভ এন্ডিন গুলো থাকে কোথায়, যেটা ইনার ডেন্টিনে, একদম ভিতরের ডেন্টিনে ওডোনটোপ্লাস্ট জোন এবং পাল্পের মধ্যে যে নার্ভ এন্ডিং গুলো থাকে সেখানে ইম্পালসটা কন্ডাক্ট করে। এটার মাধ্যমে বলো ওডোনটোপ্লাস্ট রিসেপ্টর থিওরির মাধ্যমে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি ডেভেলপ করে। তবে এটারও কিছু সীমাবদ্ধতা আছে। নো পপুলার থিওরি, এটা কোনো এরকম কোনো পপুলার থিওরি না, বিকজ প্লাস্টিক প্রসেস, এখানে কোনো অর্গানাইজ জাংশন থাকে না, যে আমরা নিউরোট্রান্সমিটার বলি, সিনাপস বলি, ওখানে এরকম নিউরোভেসিকুলার যে জাংশন গুলো থাকে সেখানে এরকম করে নিউরোট্রান্সমিটার পাওয়া যায় না, যার কারণে এরকম কোনো অর্গানাইজ জাংশন না যেটার মাধ্যমে ইম্পালসটা রিলে হইতে পারে। এরপরে বলা হয় যে যদিও হয় ওইরকম অ্যাকশন পটেনশিয়াল, এটা কিন্তু ট্রান্সডাকশনের জন্য অত বেশি রিলায়েবল না। মেমব্রেন পটেনশিয়াল অফ ওডোনটোপ্লাস্টিক প্রসেস ইজ টু লো টু ট্রান্সডাকশন, এত বেশি কম ট্রান্সডাকশন করতে পারে না, যার কারণে এটা নট অ্যাকসেপ্টেড থিওরি। তাহলে ওটা রিসেপ্টর থিওরিটা আমরা বুঝলাম না। ওডোনটোপ্লাস্ট সিস্টেমের মধ্যে যদি কি ইম্পালস ক্রিয়েটও হয় তাহলে এটা এত কম থাকে যে সেটা ট্রান্সডাকশনের জন্য উপযোগী না। এখন আসে আমরা হাইড্রোডাইনামিক থিওরি, 3 নাম্বার থিওরি, হাইড্রোডাইনামিক থিওরি। হাইড্রো মানে বুঝতে পারতেছি আমরা, হাইড্রো মানে কি, পানি মানে ফ্লুইড, এখান থেকে আমরা বুঝে ফ্লুইড মুভমেন্ট থিওরি, হাইড্রোডাইনামিক থিওরি অর ফ্লুইড মুভমেন্ট থিওরি। এটাই হচ্ছে মোস্ট widely accepted mechanism of action for dentin hypersensitivity is the hydrodynamic theory. Most widely accepted mechanism of action for dentin hypersensitivity is the hydrodynamic theory. তাহলে কোনটা মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি কোনটা? হাইড্রোডাইনামিক থিওরি। হাইড্রোডাইনামিক, এটা কিন্তু রিটেন কোশ্চেন। তাহলে কিভাবে এটা থিওরিটা কিভাবে কাজ করে, ইম্পালসটা কিভাবে কন্ডাক্ট করে আমরা দেখি। প্রথম হচ্ছে এক্সপোজ ডেন্টিন, যে কোনো কারণে এক্সপোজ হতে পারে। কি কি কারণে হতে পারে এক্সপোজ আমরা পড়ে আসলাম কজগুলা, অ্যাট্রিশন, অ্যাব্রেশন, ইরোশন, ডেন্টাল ক্যারিজ, ক্রনিক পেরিওডন্টাইটিস, ফ্র্যাকচার, লিকেজ, মাইক্রো লিকেজ, যে কোনো কারণে ডেন্টিনটা এক্সপোজ হলো। এক্সপোজ হওয়ার কারণে স্টিমুলাস আসলো, স্টিমুলাসের মধ্যে হট, কোল্ড, টাচ, এয়ার টু এক্সপোজ ডেন্টিন।
তোমাদের ওখানে কি যাচ্ছে মেকানিজমটা? জি ম্যাম আসতেছে। আচ্ছা, স্লো করে যাচ্ছে যেমন আমার মোবাইলে তো স্লো আসতেছে দেখতেছি। হ্যাঁ ম্যাম স্লো আসছে। এক্সপোজ ডেন্টিন, তাহলে এক্সপোজ ডেন্টিন আমরা একটা স্টিমুলাস গেল, তো স্টিমুলাস দিলাম। স্টিমুলাস কি কি ধরনের হতে পারে? হট, কোল্ড, টাচ, এয়ার এটসেট্রা। এরপরে যে স্টিমুলাস দেওয়ার পরে আমরা জানি যে টিউবুলের মধ্যে ফ্লুইড থাকে, টেনশনাল টিউবুলে ফ্লুইড থাকে। ফ্লুইড ইন দ্য টিউবুলস মুভস র্যাপিডলি, এটা খুব দ্রুত র্যাপিডলি মুভ করে, দ্রুত মুভ করবে। Movement of fluid stimulates the free nerve ending of A beta and A delta. A beta fiber and a delta fiber located around the odontoblastic body and inner dentin layer. Movement of fluid stimulates the free nerve ending. তাহলে কাকে স্টিমুলেট করবে? এ বিটা ফাইবার আর ডেল্টা ফাইবারের ফ্রি নার্ভ এন্ডিং কে স্টিমুলেট করবে। তাহলে এ বিটা ডেল্টা ফাইবার থাকে কোথায়? অ্যারাউন্ড দা ওডোন্টোব্লাস্টিক বডি এন্ড ইনার ডেন্টিন লেয়ার। Then produce short sharp pain. Produce short sharp pain, এটাকে বলা হয় ডেন্টিন হাইপার সেনসিটিভিটি। আমি আবার বলছি, এক্সপোজ ডেন্টিনে যখন স্টিমুলাস যাবে তখন স্টিমুলাসের কারণে ডেন্টিনের টিউবে যে ফ্লুইড গুলো থাকে সেগুলো দ্রুত মুভ করবে, মুভস র্যাপিডলি। এই ফ্লুইড গুলো যখন মুভ করে তখন ডেন্টিনাল টিউবুলে যেটা ডেন্টিনাল জাংশনে যেটা ছিল সেটা কি করবে? পাল্পের কাছে চলে আসবে এবং এসে ওখানে কি করবে? ফ্রি নার্ভ এন্ডিং গুলোকে স্টিমুলেট করবে। ফ্রি নার্ভ এন্ডিং গুলো কার কার? বিটা ফাইবার, ডেল্টা ফাইবারের ফ্রি নার্ভ এন্ডিং। সেগুলো থাকে কোথায়? around the odontoblastic body and inner dentin layer. inner dentin মানে আমরা প্রিডেন্টিন, odontoblastic body আমরা যেখানে পড়লাম সেখানে যে ফাইবার গুলো থাকে সেগুলো ফাইবারের ফ্রি নার্ভ এন্ডিংকে স্টিমুলেট করবে, যার কারণে পেশেন্টের হাইপার সেনসিটিভিটি ডেভেলপ করবে। প্রডিউস শর্ট শার্প পেন, এটাকে বলা হয় মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, তাহলে এই তিনটা থিওরি পড়লাম আমরা। থিওরি কি কি পড়লাম বলো তো? ডাইরেক্ট ইনারভেশন বা নিউরাল থিওরি, ওডোন্টোপ্লাস্টিক রিসেপ্টর থিওরি, হাইড্রোডাইনামিক থিওরি বা ফ্লুইড মুভমেন্ট থিওরি। এগুলো তোমাদের জন্য নতুন না, এটা পুরাতন, যে তোমরা ডেন্টাল অ্যানাটমি যেটা পড়ে এসেছো। এখন আসো ম্যানেজমেন্ট অফ ডেন্টিন হাইপারসেনসিটিভিটি। আমরা কজ পড়লাম, মেকানিজম পড়লাম, এখন ম্যানেজমেন্ট কি করব? ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। ডায়াগনোসিস, প্রথমে আগে ডায়াগনোসিস লাগবে। ডায়াগনোসিস করে না আমরা ট্রিটমেন্ট দিব, তাই না? ডায়াগনোসিস করতে, এখন ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস জন্য তিনটা পয়েন্ট, এটা মনে রাখবা একদম। ফাইনাল ইয়ারে যাও, সব জায়গায় যাও, মেডিসিন সার্জারি যাও, সব জায়গায় ডায়াগনোসিস জন্য তিনটা পয়েন্ট। একটা হচ্ছে হিস্ট্রি, পেশেন্টের আগে হিস্ট্রি নিতে হবে আমাকে, কি সমস্যা শুনতে হবে। নাম্বার 2 এক্সামিনেশন, আমাকে দেখতে হবে, এক্সামিন করে দেখতে হবে পেশেন্ট যেটা আমাকে সমস্যার কথা বলছে সেটা আমি দেখে মিলে কিনা, এক্সামিনেশন করতে হবে। এরপরে হচ্ছে যদি আমার কনফার্মেশন হচ্ছে আমার কিছু ইনভেস্টিগেশন করা লাগবে। আমরা যখন পেশেন্ট ডাক্তার কাছে যাই, ডাক্তার আমাদের কথাগুলো আগে শুনে, তারপর উনি আমাদেরকে দেখেন, এরপর আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা লিখে দেন। এটাই হচ্ছে আমার রোগ ডায়াগনোসিস, ডিজিজ ডায়াগনোসিসের জন্য। ঠিক তেমনি আমরা যখন রোগী আমাদের কাছে আসে, আমরা হিস্ট্রি গুলো শুনি, তারপর ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করি, এরপর আমার যদি কোনো রিলেটেড কোনো ইনভেস্টিগেশন দরকার হয়, রেডিওগ্রাফ দরকার হয়, তাহলে আমরা ইনভেস্টিগেশন দিই। অথবা কোনো যদি টেস্ট করতে হয় ওখানে যদি লোকাল, তাহলে সেটাও আমরা টেস্ট করি, যেমন বার্বাল ভাইটালিটি টেস্ট, তারপর ডেন্টাল সেনসিটিভিটি টেস্ট, এগুলো করতে পারি, কেরিস টেস্ট। আচ্ছা, এইগুলো আমরা ডায়াগনোসিস করার পরে এখন আসবো আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে। ট্রিটমেন্ট ক্ষেত্রে দুটো অপশন, একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, এজ ইউজুয়াল যে মেথডে আমরা ট্রিটমেন্ট করি, আর একটা হচ্ছে রিসেন্ট মেথড মানে কারেন্ট ট্রেন্ডস ইন ট্রিটমেন্ট। কিছু রিসেন্ট ট্রিটমেন্ট এসেছে, কারেন্ট ট্রেন্ডস ইন ট্রিটমেন্ট। এখন আসে আমরা হিস্ট্রি, লেখা হয়েছে এখন আসে আমরা হিস্ট্রি। হিস্ট্রি মানে কি? পেশেন্ট এসে যেটা আমাদেরকে বলবে
সেটাই হচ্ছে হিস্ট্রি। এটা আরেকটা সিনোনিম আছে, এটা হচ্ছে সিম্পটম। সিম্পটম হিস্ট্রির আরেকটা সিনোনিম হচ্ছে সিম্পটম। অর্থাৎ পেশেন্ট এসে যেটা আমাদেরকে বলবে সেটাকে বলা হয় সিম্পটম অর হিস্ট্রি। তাহলে আমরা দেখবো যে পেশেন্ট অকার্স ইন, এটা মেইনলি হয় অকার্স ইন ফিমেলস দেন মেলস। মেইনলি ফিমেলদের হবে মেলের চেয়ে। কেন? এটাকে বলা হয় যে ডায়েটারি প্র্যাকটিসের কারণে। দিস ইজ ইন কিপিং উইথ দেয়ার ডায়েটারি প্র্যাকটিস। ওই যে আমরা যে টক জাতীয় খাবার বেশি খেলে, টক জাতীয় খাবার বেশি খায় মেইনলি ফিমেলরা, টক জাতীয় খাবার বেশি খেলে 10 মিনিট পরে কেটে যাও, তোমরা আবার জয়েন করিও। মিডল এজ গ্রুপ হবে 30 থেকে 40 ইয়ার্স। 30 থেকে 40 ইয়ার্স। Patient painter describe করবে sharp, short lasting, irrespective of the stimuli and usually of chronic duration. short lasting irrespective of the stimuli, যতক্ষণ স্টিমুলাই থাকবে ততক্ষণ লাস্টিং করবে। অনেকদিন থেকে এই সমস্যা, ঠান্ডা গরমে ধরে, বাতাসে আমার দাঁত শিরশির করে, পেশেন্ট এটাই বলবে। হিস্ট্রি অফ এক্সেসিভ টুথব্রাশ, আমরা যদি হিস্ট্রি নিয়ে দেখি, উনি অনেকক্ষণ ধরে টুথব্রাশ করে, অনেকক্ষণ ধরে ফ্লসিং করে, আবার ওনার হচ্ছে কিছু ওরাল ব্যাড হ্যাবিট আছে, যেমন ব্রক্সিজম, প্যারাফাংশনাল হ্যাবিট। তারপরে অনেকে হচ্ছে তোমার ওই যে আনওয়ান্টেড জিনিস যদি ইয়া করে, বাইটিং করে, হার্ট অবজেক্ট যদি বাইটিং করে, এই জন্য ওরাল হ্যাবিট গুলো চেক করতে হবে। এক্সেসিভ ফ্লসিং করে কিনা, অর্থাৎ টুথব্রাশিং এক্সেসিভ হিস্ট্রি আছে কিনা, সেগুলো আমাকে এক্সক্লুড করতে হবে। আবার পাস্ট ডেন্টাল ট্রিটমেন্ট লাইক ভাইটাল টুথ, লিখছি। লিখেছ? यस मैम। আচ্ছা, একটা হচ্ছে পাস্ট ডেন্টাল ট্রিটমেন্ট, অর্থাৎ অনেক সময় যে ভাইটাল টুথ ব্লিচিং করলেও অনেক সময় শিরশির লাগে। যে আমরা বললাম যে পেরোডন্টাল প্রসিডিওর, যেমন পেরোডন্টাল সার্জারি কারণেও অনেক সময় টুথ সেন্সিটিভিটি হয়, সেক্ষেত্রে 54 থেকে 55% কেজে টুথ সেন্সিটিভিটি হয়। এটার হিস্ট্রি আমাকে নিতে হবে, কোনো টুথ ব্লিচিং এর হিস্ট্রি আছে কিনা, কোনো পেরোডন্টাল থেরাপির কোনো হিস্ট্রি আছে কিনা। আবার তাদের মধ্যে অ্যাসিডিটির কোনো প্রবলেম আছে কিনা, অথবা ইনডিউসড ভমিটিং এর কোনো প্রবলেম আছে কিনা, ওই যে বুলিমিক লেশন বলছিলাম। আবার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স, যেটা ইরোশন হয়, এগুলোরও আমাকে হিস্ট্রি নিতে হবে। আবার হচ্ছে সোশ্যাল প্র্যাকটিস ইনভলভিং ইনটেক অফ অ্যাসিডিক ফুডস এন্ড ড্রিঙ্কস। অ্যাসিডিক ফুড অথবা সফট ড্রিঙ্কস তার বেশি প্র্যাকটিস আছে কিনা, সেটাও আমাকে একটু হিস্ট্রি নিতে হবে। এগুলো প্রত্যেকটার সাথে আমার ডেন্টিন হাইপারসেনসিটিভিটি ইনভলভ। না আচ্ছা, লেখা শেষ? यस मैम। এখন আসো, আমরা এতক্ষণ পড়লাম আমরা হিস্ট্রি, পেশেন্টের যে কমপ্লেন আমরা শুনবো সেটা। এখন এসে আমরা নিজেরা দেখে এক্সামিন করে কি কি পাবো। এভিডেন্স অফ টুথ ওয়্যার লেশন, এভিডেন্স অফ টুথ ওয়্যার লেশন। টুথ ওয়্যার লেশন কি কি? অ্যাব্রেশন, এভিডেন্স অফ টুথ ওয়্যার লেশন কি কি পেতে পারি বলতো বিবি ফাতেমা?
जी मैम, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। এভিডেন্স অফ ট্রুথ অর লেশন। ট্রুথ অর লেশন কি কি করলাম আমরা? পড়লাম मैम टूथ वायलेशन, मैम एट्रिशन এর আচ্ছা, গুলো। আমরা পেশেন্টটাকে এক্সামিনেশন করলাম। হ্যাঁ, অ্যাট্রিশন, অ্যাব্রেশন, एट्रिशन, ইরোশন। एब्रेशन, इरोशन। হ্যাঁ, আর একটা আছে অ্যাফ্রেকশনও আছে, যেটা অ্যাব্রেশনের মতোই, কিন্তু এরকম শার্প মার্জিন অ্যাফ্রেকশনও বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে একটা পেশেন্টের ওটাল ক্যাভিটি এক্সামিন করে তার সার্ভাইকাল মার্জিনে, লেবিয়াল আর বাক্কাল সারফেসে কিছু টুথ লস আছে, এনামেল লস আছে। তাহলে এটার নাম কি হবে? এটাকে আমরা কিভাবে করব? আমি বুঝিনি। বলো বিবি ফাতেমা, বলো। একটা পেশেন্টকে আমরা এক্সামিন করলাম, এক্সামিন করে দেখলাম এটা ওই পেশেন্টের সার্ভাইকাল মার্জিনে, লেবিয়াল সারফেস এবং বাক্কাল সারফেসের দুদিকে, ধরো বাক্কাল সারফেসে 5-6 টুথ লস আছে, এনামেল লস আছে। এটার নাম কি বলবো আমরা? एब्रेशन मैम। 5-6 অ্যাব্রেশন বলবো। ভেরি গুড। তাহলে আমরা দেখার সময় সব পেশেন্ট সব দাঁতে তার অ্যাব্রেশন থাকবে এমন কোনো কথা নেই। মেইনলি 6 এ বেশি পাওয়া যায় দ্রুত, কারণ 6 নাম্বার দাঁতটা সবার আগে উঠে। 6 নম্বরে অ্যাব্রেশন থাকে, 3 নম্বরে থাকে, 4-5 থাকে। ওইদিকে বেশি মেইনলি অ্যাব্রেশন গুলো পাওয়া যাবে না। অ্যাব্রেশনটা মেইনলি বাইল্যাটারাল হয়, দুই পাশেই থাকে। আর দেখি যে একটা পেশেন্টের অক্লুসাল সারফেসে যে আমাদের কাজগুলো থাকার কথা, কাজগুলো একদম লস হয়ে গেছে, কোনো কাজই নেই। এটার নাম কি হবে? এই নাম টার্মটা কি? एट्रिशन। অ্যাট্রিশন। আচ্ছা, তাহলে এভিডেন্স অফ ট্রুথ অর লেশন, তাহলে আমাদেরকে বাক্কাল সারফেস দেখতে হবে, লেবিয়াল সারফেস দেখতে হবে, অক্লোসাল সারফেস ইনসাইড দ্য লেস, তারপর সব প্যালাটাল সারফেস, লিঙ্গুয়াল সারফেস, এগুলো সব দেখবো। ডেন্টাল হাইপারসেন্সিটিভ। আরেকটা জিনিস দেখতে হবে, পেরিওডন্টাল পকেট। আচ্ছা, আরেকটা জিনিস দেখে জিনজিভাল রিসেশন। জিনজিভাল রিসেশনটা কোন জায়গায় হয়? মির্জা তাহমিনা বলো তো, জিনজিভাল রিসেশন আমরা কিভাবে দেখি চিনবো সেটা জিনজিভাল রিসেশন? মির্জা তাহমিনা। मैम अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। জিনজিভাল রিসেশন, হ্যাঁ ম্যাম, ওখানে জিনজিভাল কোনো রিসেশন মানে পেরিডন্টাল কি? পকেট থাকবে না। না না, বলেন। জিঞ্জাইভাটা। আমি জিনজিভাল রিসেশন মানে কি? জিনজিভাটা ডেস্ট্রয় হয়ে যাবে, তাই হ্যাঁ, রিসেশন জিঞ্জাইভা হয়ে যাবে। ডিস্ট্রাকশন হবে। জিনজিভাল যে অ্যাটাচমেন্ট যেটা, সেটা এপিক্যালি মাইগ্রেট হবে। জি, অ্যাটাচমেন্ট জিনজিভার সহ মাইগ্রেট হবে। এপিক্যালি আর এখানে জিনজিভার ওই যে পেরিডন্টাল পকেট ড্যাপটা থাকবে না। ক্লিনিক্যাল ক্রাউন, অ্যানাটমিক্যাল ক্রাউনটা এখানে এক্সপোজ হয়ে যাবে। ক্লিনিক্যাল ক্রাউন যেটা আমরা দেখি সেটা ক্লিনিক্যাল ক্রাউন, পেরিডন্টাল অ্যাটাচমেন্ট সহ জিনজিভার সহ যেটা ঢেকে রাখে, এটা ঢাকা রাখার পরে বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রাউন। আর অ্যানাটমিক্যাল ক্রাউন সিমেন্টিয়ানাল জাংশন পর্যন্ত, তাই না? ইয়েস ম্যাম। তাহলে আমাদের এখানে জিনজিভাটা এখানে লস হবে, লস অফ জিনজিভা হবে, যার কারণে আমার এখানে ডেন্টিনটা, যে রোড পোর্শনটা এক্সপোজ হবে। ক্লিনিক্যাল ক্রাউন, অ্যানাটমিক্যাল ক্রাউনটা আমার এখানে এক্সপোজ হয়ে যাবে। রোড পোর্শনটা এক্সপোজ হলে এখানে জিনজিভাল রিসেশন বলি। জিনজিভাল রিসেশনের কারণে দ্রুত রোডে এখানে আমার এটা করে সিমেন্টামটা লস হয়ে ডেন্টিনটা এক্সপোজ হবে। তাহলে আমরা ওখানেও দেখবো, তাহলে রোড পোর্শনটাও দেখবো কোনো জিনজিভাল রিসেশন আছে কিনা। আচ্ছা, এরপরে দেখবো ডেন্টাল কেরিস। ডেন্টাল কেরিস তো তোমরা একদম ডিটেলস পড়েছো, তাই না? ডেন্টাল কেরিস মেইনলি কোথায় হয়, কয়টা সারফেসে হতে পারে অ্যাকর্ডিং টু ইনভলভমেন্ট অফ সারফেস। কি কি? স্মুথ সারফেস, প্রক্সিমাল সারফেস। স্মুথ সারফেস, প্রক্সিমাল সারফেস, একটা হচ্ছে পিট এন্ড ফিশার। স্মুথ সারফেস কোনটা? লেবিয়াল। লেবিয়াল সারফেস। তারপর তোমার হয়তো প্রক্সিমালের মধ্যে সারফেস, আছে প্যালাটাল সারফেস, মেজিয়াল সারফেস, ডিস্টাল সারফেস, প্রক্সিমাল সারফেস। তারপর পিট এন্ড ফিশার, অক্লোসাল সারফেস হয় পিট এন্ড ফিশার কেরিস। সার্ভাইকাল কেরিস আছে না একটা, সার্ভাইকাল রিজিয়ন হয় সার্ভাইকাল কেরিস, যেটা আমরা ক্লাস 5 কেভিটি বলি।
ব্ল্যাক ক্লাসিফিকেশনে। তাহলে ডেন্টাল ক্যারিজও অনেক সময় প্রক্সিমাল ক্যারিজ থাকলে উপরে এনামেলটা ভালো থাকে, শুধুমাত্র কতগুলো ডিসকালারেশন দেখে আমাদেরকে ক্যারিজটা ডিটেক্ট করতে হয়। পেশেন্ট এসে আমাদের বলছে আমার শিরশির লাগে, কিন্তু আমি এক্সামিনেশন করে দেখলাম কোথাও কোনো সমস্যা নাই, তাতে কোনো গর্তও নাই, অ্যাব্রেশনও নাই, অ্যাড্রেশনও নাই, কিন্তু পেশেন্ট বলছে আমার এইটাতে শিরশির লাগে। তাহলে আমাকে দেখতে হবে কোনো কারণে ওখানে নিশ্চয় প্রক্সিমাল ক্যারিজ আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই প্রক্সিমাল ক্যারিজটা এক্সপ্লোর করার জন্য আমাকে এক্স-রে দিতে হবে, ইন্ট্রাওরাল বায়োটিং রেডিওগ্রাফ। প্রক্সিমাল ক্যারিজটা ডিটেক্ট করার জন্য আমাকে ইন্ট্রাওরাল দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এক্সামিনেশন করছিলাম জিঞ্জিভাল রিসেকশন ডেন্টাল ক্যারিজ। বললাম যে ডেন্টাল ক্যারিজ যদি আমরা না দেখি, অক্টোসাল সারফেস দেখলাম, পাকাল সারফেস দেখলাম, রিটেন ফিশার দেখলাম, আমি কোথাও ডেন্টাল ক্যারিজ পাচ্ছি না। প্রক্সিমাল সারফেসও আমার খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু পেশেন্ট আমাকে বলছে আমার এখানেই শিরশির লাগতেছে। তো আমাকে বের করতে হবে কোন দাঁত থেকে শিরশির লাগে। তাহলে বুঝতে হবে আমাকে প্রাথমিকভাবে হয়তো প্রক্সিমাল ক্যারিজ থাকার কারণে পেশেন্টের শিরশির লাগে, অথবা পেরিওডন্টাল পকেট থাকার কারণে। এখন প্রক্সিমাল ক্যারিজ যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এটা কনফার্ম হওয়ার জন্য কি করব, একটা আমরা রেডিওগ্রাফ দিব, ইন্ট্রাওরাল বায়োটিং রেডিওগ্রাফ। প্রক্সিমাল ক্যারিজ কে ডিটেক্ট করার জন্য দেওয়া হয় ইন্ট্রাওরাল, লিখে রাখো এগুলো, ইন্ট্রাওরাল বায়োটিং রেডিওগ্রাফ। আচ্ছা, এরপর আসলাম আমরা পেরিওডন্টাল পকেট। পেরিওডন্টাল পকেট এক্সামিনেশন করা হয় পেরিওডন্টাল প্রোব দিয়ে। পাশে তোমার ইনস্ট্রুমেন্টটা লিখা, ডেন্টাল ক্যারিজ এক্সামিনেশন করা হয় ক্যারিজ প্রোব দিয়ে। ডেন্টাল ক্যারিজের পাশে লিখে রাখো, ডেন্টাল ক্যারিজ এক্সামিনেশন করা হয় ক্যারিজ প্রোব দিয়ে।
ক্যারিস প্রোব, PROBE, ক্যারিস প্রোব। আর পেরিডন্টাল পকেট এক্সামিনেশন করা হয় পেরিডন্টাল প্রোব দিয়ে। পেরিডন্টাল প্রোব দিয়ে। তাহলে ডেন্টাল ক্যারিস এক্সামিনেশন করে কি দিয়ে আমরা? ক্যারিস প্রোব দিয়ে। ক্যারিস প্রোব দিয়ে। আর পেরিডন্টাল পকেটস? পেরিডন্টাল প্রোব। পেরিডন্টাল প্রোব, যাতে ভুল না হয়, এই জন্য আবার উলট পুলট হয়ে না যায়, একটা যেন একটা না বলি। তাহলে পেরিডন্টাল পকেটটা এক্সামিনেশন করো পেরিডন্টাল প্রোব দিয়ে, নাম দিয়ে কাজ, ঠিক আছে? ডেন্টাল ক্যারিসটা ইয়া করবে এক্সামিনেশন করে ক্যারিস প্রোব দিয়ে। আচ্ছা, এখন আসে ইনভেস্টিগেশন। আমরা দেখলাম, দেখার পরে আমরা আরো কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি। দ্য ফলোইং ডায়াগনস্টিক টুলস কুড হেল্প করতে পারে আমাদের, যেমন এয়ারজেট। আমরা বললাম না স্টিমুলাস দিলে পেশেন্টের শিরশির লাগে, স্টিমুলাস আমরা একটা বাতাস দিয়ে দেখলাম কোন জায়গায় শিরশির লাগে। সব অ্যাব্রেশনে কিন্তু শিরশির লাগে না, সব ইরিটেশনে শিরশির লাগে না। যদি আমার রেন্টিনাল টিউবুল এক্সপোজ হয়, অনেক সময় এগুলো ডিসেন্সিটাইজ হয়ে যায়, সবগুলোতে শিরশির লাগে না। তাহলে এয়ারজেট দিয়ে আমরা ইয়ে করতে পারি, টেস্ট করতে পারি। আর কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি দিয়ে আমরা টেস্ট করতে পারি। ইলেকট্রিক্যাল ডিভাইস আছে কিছু, ডেন্টাল এক্সপ্লোরার, অর্থাৎ যেখানে অ্যাব্রেশন, অ্যাড্রেশন, ইরোশন আছে, আমরা যেখানে দেখি ক্যারিস করতে বা এক্সপ্লোরার দিয়ে যদি আমরা টেস্ট করি, অনেক সময় পেশেন্ট বলছে হ্যাঁ আমার শিরশির লাগে, এরকম বলে। পেরিডন্টাল প্রোব, পেরিডন্টাল পকেট দেখার জন্য। তারপরে রেডিওগ্রাফ, রেডিওগ্রাফ করি আমরা ইন্ট্রাওরাল, এখানে করি ইন্ট্রাওরাল পেরিএপিক্যাল রেডিওগ্রাফ, ইন্ট্রাওরাল বায়োপ্সি রেডিওগ্রাফ। ইন্ট্রাওরাল পেরিএপিক্যাল রেডিওগ্রাফ, ইন্ট্রাওরাল বায়োপ্সি রেডিওগ্রাফ। ইন্ট্রাওরাল বায়োপ্সি কেন করি? প্রক্সিমাল ক্যারিস দেখার জন্য, টু ডিটেক্ট প্রক্সিমাল ক্যারিস, এটা স্পেশাল। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারিস ডায়াগনস্টিক ডিভাইস। অর্থাৎ ক্যারিসটাকে ডায়াগনোস করার জন্য আমাদের অনেকগুলো ডিভাইস আছে। এখন হচ্ছে পারকাশন টেস্টিং। পারকাশন মানে কি? পারকাস করে দেখা দাঁতটা আসলে টেন্ডার কিনা। পারকাস করে দেখলে আমরা বুঝবো যে দাঁতটাকে আসলে পেরিডন্টাল ইনভলভ নাকি শুধু ডেন্টাল ক্যারিস। যদি পারকাশন করলে আমাদের ফোর্সটা একদম লংজিটিউডিনালি যাবে, যেটা ভার্টিক্যালি যাবে। ভার্টিক্যালি গিয়ে ল্যাটারালি এবং পেরিএপিক্যালি যে পেরিডন্টাল আছে, পেরিডন্টাল লিগামেন্ট আছে, পেরিডন্টাল যে মেমব্রেন আছে, ওখানে গিয়ে প্রেসারটা পড়বে। যার কারণে যদি পেরিডন্টাল মেমব্রেনে যদি কোনো ইনফ্লামেশন থাকে, পেরিডন্টাইটিস থাকে, তাহলে এখানে পেশেন্টের পেইন ফিল হবে। তাহলে যদি পারকাশন করার পরে, পারকাশন করার একটা নিয়ম হচ্ছে, যদি আমি যে দাঁতে সাসপেক্ট করছি, যেমন আমরা 4 নম্বরে যে পেশেন্ট বলছে আমার এই 4 নম্বরে ব্যথা অথবা শিরশির লাগে, এটা এটা আমি পেরিডন্টাল পকেট আছে কি নাকি প্রক্সিমাল ক্যারিস আছে এটা বোঝার জন্য। এটা কি ক্যারিসের কারণে শিরশির লাগতেছে নাকি পেরিডন্টাইটিসের জন্য শিরশির লাগতেছে, এটা দেখার জন্য আমি যে ওই যে ডেন্টাল মিররের যে একটা ব্যাক পার্টটা, ওটা হচ্ছে ব্লান্ট পার্ট থাকে, একটা ব্লান্ট পোর্শন দিয়ে আমরা উপরের দিকে অক্লুসালি লংজিটিউডিনালি একটু প্রেসার দিলাম, পারকাস করে দেখলাম, একটু কি বলে এটাকে টাচ করলাম, শুধু টাচ না একটু প্রেসার দিতে হবে, আওয়াজ করে দিতে হবে, পেশেন্টের এটা ফিল হয় মতো। আগে প্রথমে দিব, যদি 4 নম্বরের পেশেন্টের কমপ্লেইন থাকে, আমরা আগে প্রথমে তার কম্পারেটিভলি ভালো দাঁতগুলা, হেলদি টিথ গুলাকে আমাকে আগে পারকাস করতে হবে। হেলদি টিথে পারকাস করার পরে যদি পেশেন্ট বলছে না এখানে কোনো প্রবলেম নেই, পেশেন্ট বলছে না এটা নরমাল, এরপর আমরা 4 নম্বরে দিব, যেটা ডিজিজ টিথে দিব, এফেক্টেড টিথে দিব। তখন শুধু পেশেন্ট যদি রেসপন্স করে ব্যথা এরকম যদি বলে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পেরিডন্টাইটিসের প্রবলেম। কেন? এটা হচ্ছে যে প্রেসারটা যাচ্ছে, যে ফোর্সটা যাচ্ছে, সেটা ডাইরেক্টলি হচ্ছে কোথায় গিয়ে পড়ছে, পেরিডন্টাল লিগামেন্টে গিয়ে যাচ্ছে, যার কারণে পেশেন্টের পেইন ফিল হচ্ছে। যদি ক্যারিস অথবা পালপাইটিস হয়, তাহলে কখনো কিন্তু পারকাশনটা পজিটিভ আসবে না, নন টেন্ডার থাকবে। পারকাশন যদি পজিটিভ আসে তখন সেটাকে বলে আমরা টেন্ডার টুথ। আর পারকাশন যদি নেগেটিভ হয়, পারকাশন যদি না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটাকে বলা হয় আমরা নন টেন্ডার টুথ।
তাহলে মেনলি পারকাশনটা করে আমরা ডাটটা কি আসলে পেরিডন্টাল ইনভলভমেন্ট হয়েছে নাকি শুধুমাত্র পাল্পের মধ্যে ইনভলভমেন্ট আছে অথবা কেরিস শুধুমাত্র কেরিস কিনা এটাকে আমরা এক্সপ্লোর করতে পারবো। বুঝতে পারলাম? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। তারপরে অ্যাসেসমেন্ট অফ অক্লুশন। পেশেন্টকে কামড় দিয়ে আমার অক্লুশনটা ঠিক মতো আসছে কিনা দেখবো, নাকি কোনো হাই ফিলিং কোনো কারণে যদি আমরা পেশেন্টের যদি কোনো হিস্ট্রি থাকে ফিলিং করার, যদি আমরা কোনো হাই স্পট থাকে পেশেন্টের যদি অক্লুশনটা যদি আমার ঠিক মতো অ্যাডজাস্ট না হয় তাহলে পেশেন্ট অনেক সময় পেরিএপিক্যালি লেশন হয়ে যেতে পারে, পেরিডন্টা ইনফ্লামেশন হতে পারে, পেরিএপিক্যাল পেরিডন্টাইটিস, যার কারণে পেশেন্টের পেইন হতে পারে, বলো যে আমি দাঁতে দাঁত লাগাতে পারি না, তখন অনেক সময় আমার শিরশির লাগে। ফিলিংটা হাই ফিলিং এর কারণে হাই স্পটের কারণে পেশেন্ট অনেক সময় শিরশির লাগতে পারে, এই জন্য আমাকে অক্লুশনটা চেক করতে হবে। এরপর হচ্ছে বায়োটেস্টেস টেস্ট। এটা কোন ডিজিজের সাথে রিলেটেড বলতো? বায়োটেস্টেস টেস্ট বাইটিং বলেছিলাম একটা, ক্র্যাক টুথ সিনড্রোম। ক্র্যাক টুথ সিনড্রোমে বাইটিন দিয়ে থাকলে পেশেন্টের কি পেইন হবে না হবে না? হবে না ম্যাম। হবে না। কেন হবে না? বললাম যে বাইটিনে থাকলে দুইটা ফ্র্যাকচার ইনকমপ্লিট যে ফ্র্যাকচার এগুলো আলাদা থাকে, যখনই প্রেসারটা ছেড়ে দেয় তখন আবার ফ্র্যাকচার যখন আবার প্রেসার করে তখন তার পেইন ফিল হয়। আচ্ছা, তাহলে বাইটিং রিলিজ বাইটের সময় যদি পেশেন্টের পেইন হয় তাহলে বুঝতে হচ্ছে ক্র্যাক টুথ সিনড্রোম। তাহলে আমরা আবার একটু দেখি কি কি ইনভেস্টিগেশন আমাদেরকে আমাদের ডায়াগনোসিসে হেল্প করতে পারে। এয়ারজেট, অ্যাপ্লিকেশন অফ এয়ারজেট, অ্যাপ্লিকেশন অফ কোল্ড ওয়াটার জেট, ইলেকট্রিক্যাল ডিভাইস, ডেন্টাল এক্সপ্লোরার, পেরিডন্টাল প্রোব, রেডিওগ্রাফ, কেরিস ডায়াগনস্টিক ডিভাইস, পারকাশন টেস্টিং, অ্যাসেসমেন্ট অফ অক্লুশন, বায়োটেস্টেস টেস্ট, এগুলোর মাধ্যমে আমরা একটা ডায়াগনোসিস করতে পারবো। এখন আমরা ঠিক আছে, এখন এগুলো আমার অ্যাবডাকশন হয়ে গেলো, ইরিউশন হয়ে গেলো, অ্যাট্রিশন হয়ে গেলো। এখন এগুলো যে হয় এটাকে যদি না হওয়ার জন্য আমাকে ট্রিটমেন্ট দিব, যদি হয়ে যায় এগুলো তো আমরা ট্রিটমেন্ট দিব। এখন না হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? অ্যাবডাকশনটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, পারবো কিনা? অ্যাবডাকশন অ্যাট্রিশন প্রিভেন্ট করতে পারবো ম্যাম। তাহলে দেখে আমাদের প্রিভেনশন কিভাবে করবো অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো আমরা কিভাবে এলিমিনেট করব। এক্সামিনেশনের স্লাইডটা আবার একটু দেখেন, লাস্টে দুইটা লিখে দিয়েছেন। বাই টেস্ট এটা না ম্যাম, আগের স্লাইড এক্সামিনেশন। এর আগেরটা এটা ম্যাম। এখন আর বেশি কিছু নাই তো, 4টা শব্দ জি লিখছি। এখন আসলে প্রিভেনশনটা আমরা কিভাবে করব? প্রিভেনশন করবো অ্যাকর্ডিং টু কজটাকে রিমুভ করে দিলে আমরা ইয়া করতে পারবো। কজটা কি কারণে হচ্ছে, না অ্যাব্রেশন কি কারণে হচ্ছে, অ্যাট্রিশন কি কারণে হচ্ছে, এগুলো যদি আমরা ইয়ে করতে পারি, এই কজটাকে যদি রিমুভ করে ফেলতে পারি তাহলে আমরা এটা প্রিভেন্ট করতে পারবো। যেমন এনশিওর প্রপার টুথব্রাশিং কনসিস্টেন্সি, টুথব্রাশের কনসিস্টেন্সি একটা ব্রিসেল যদি হার্ড ব্রিসেল হয় তাহলে আমার অ্যাব্রেশন হয়, তাহলে আমরা এখানে হার্ড ব্রিসেল ইউজ করবো না, সফট ব্রিসেল ইউজ করবো। তারপর প্রপার ব্রাশিং টেকনিকটা প্রপার হতে হবে। হাইলি অ্যাব্রেসিভ টুথ পাউডার এবং পেস্টটাকে আমরা অ্যাভয়েড করব, তাহলে এখানে আমার আর অ্যাব্রেশন হবে না। আবার লং ডিউরেশন যদি আমরা ইউজ করি, অনেক সময় অনেকক্ষণ ধরে ব্রাশ করতেছে, পেপার ফটো অনেকক্ষণ ধরে ব্রাশ করছে অথবা এক্সেসিভ প্রেসার দিয়ে ব্রাশ করছে, তাহলে এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। আর একটা হচ্ছে ওই যে আমরা যে অ্যাসিডিক ড্রিঙ্কস অথবা টক জাতীয় খাবার খাওয়ার পর যদি ব্রাশ করি তাহলে এটা আমার ইরিউশন হয়ে যাবে। Avoid brushing immediately after taking acidic foods. তো দ্রুত আমার টুথ ম্যাটেরিয়ালটা লস হয়ে যাবে ব্রাশের কারণে। এই জন্য বলা হয় যে অ্যাসিডিক ড্রিঙ্কস খাওয়ার পরে অন্তত 15-20 মিনিট পর আমরা ব্রাশ করব। Avoid over polishing exposed dentin during stain removal. পেশেন্টরা আমরা যখন স্কেলিন পলিশিং করি, স্কেলিনটা করি হলো আমরা ক্যালকুলাস এবং স্টেনটাকে রিমুভ করার জন্য, ক্যালকুলাসটাকে রিমুভ করার জন্য, আর পলিশিং করে আমরা স্টেন রিমুভ করার জন্য। তো এখন স্টেন রিমুভার করে আমরা এক্সেসিভ পলিশিং করি
এক্সেসিভ পলিশিং করলাম, যেখানে আমার ডেন্টিনটা এক্সপোজ হয়ে আছে ওখানে আমরা এক্সেসিভ পলিশিং করলাম, সেখানে আমার শিরশির লাগবে। এই জন্য আমাকে এক্সেসিভ পলিশিং করা যাবে না, এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। আর একটা হচ্ছে অ্যাভয়েড ওভার ইনস্ট্রুমেন্টিং দ্য রোড সারফেস during scaling and road planning, particularly in the cervical area of the tooth. Scaling মানে কি? Removal of plaque and calculus from both supragingival and subgingival. আর একটা রোড প্ল্যানিংটা হবে removal of necrous or disease cementum from the root surface. Removal of necrous or removal of calculus, plaque calculus, disease or necrous cementum from the root surface. তাহলে এই স্কেলিং এন্ড রোড প্ল্যানিং এর সময় যদি আমার ওভার ইনস্ট্রুমেন্টেশন হয়, অনেক কোন ইনস্ট্রুমেন্ট করলাম, তার যার কারণে আমার সিমেন্টামটা চলে গিয়ে আমার ডেন্টিনটা এক্সপোজ হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রেও আমার সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে। এই জন্য ওভার ইনস্ট্রুমেন্টেশনটা আমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ সার্ভাইকাল এরিয়াতে মেইনলি এনামেলের পরিমাণ কম থাকে, তাই না? জি ম্যাম, থিকনেস কম। হ্যাঁ, থিকনেসটা কম থাকে, যার কারণে এটা যদি আবার প্যারেন্টাল পকেট হয় স্কেলিং রোড প্ল্যানিং করার সময়, তাহলে ওটা আমাকে যেহেতু সিমেন্টামটাও নেক্রোস ডিজিজ থাকে, নেক্রোস থাকে, তাহলে বেশি করার পর আমার শিরশির ডেভেলপ করতে হবে। ওভার ইনস্ট্রুমেন্টেশনও করা যাবে না, যতটুকু প্রয়োজন আমরা ওটুকু করব। আজকে আমরা অতটুকু থাকি, এরপর থেকে আমরা ডিসেন্সিডেন্ট নেচার মেইন টপিকস এতক্ষণ পর্যন্ত হচ্ছে এই টপিকস আসার জন্যই আমরা এতক্ষণ পড়লাম। এই ডিসেন্সিডেন্ট এজেন্ট থেকে পরীক্ষায় এসিকিউ এমসিকিউ সব কিছু আসে। এমসিকিউ তে প্রত্যেকটা আমি দেখলাম তোমাদের প্রত্যেকটা প্রফিট কোশ্চেনে এমসিকিউ আছে। টিউবল অফ টান্ডেল কি কি ডিসেন্সিডেন্ট ইউজ করা হয়, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন পড়বো। এখন যা পড়লাম একটু 5 মিনিট চোখ বোলা। তারপরে একজন একজন ভিডিওটা অন করে আমাকে 5 মিনিট দিয়ে দাও।